মাহিরা দেখতে ছিল খুবই সুন্দরী। তার নীল নীল চোখ, লম্বা ঘন কালো চুল তার সৌন্দর্যকে দ্বিগুণে বাড়িয়ে দিয়েছিল। তবে কিছুদিন পরেই মাহিরার মা মৃত্যুবরণ করে। মাহিরার মায়ের মৃত্যুর পরে মাহিরার বাবা সুনিতা নামে একজন মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। সুনিতার আগে থেকে একটি মেয়ে ছিল, তার নাম ছিল রূপা। মাহিরার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু যখন মাহিরার বাবা মারা গেল তখন থেকে মাহিরার উপরে দুঃখের পাহাড় ভেঙে পড়ল। বাবা মারা যাওয়ার পরে সৎ মা সুনিতা ও সৎ বোন রূপা মাহিরার উপরে অনেক অত্যাচার করতে শুরু করে। এই মেয়ে শোন, আজ থেকে তুই আর এই ঘরে থাকবি না, তুই বাইরে গোয়ালে গরুদের সঙ্গে থাকবি, বুঝেছিস? মা ওর জুয়েলারি আর পোশাক আশাক কত সুন্দর। মামুনি, আজ থেকে ওর সব দামি জামা কাপড়, জুয়েলারি, বিছানা ঘর সবকিছু তোমার। তুমি এই বাড়ির রাজরানী। আর এই যে শোন মাহিরা, তুই হলি চাকরানী, তুই আমার মেয়ের সব কথা শুনবি। আর শোন, বাড়ির সব কাজ তোকেই করতে হবে। তাড়াতাড়ি দামি পোশাক খুলে চাকরানীদের পোশাক পরে ওই গোয়াল ঘরে গিয়ে থাক। ঠিক আছে মা। মাহিরা তার সৎ মায়ের আদেশ অনুযায়ী চাকরানীদের পোশাক পরে গরুদের সঙ্গে গোয়ালেই থাকতে গেল। দিন যত যায় তাদের অত্যাচার মাহিরার উপরে তত বেশি বাড়তে থাকে। মাহিরাকে দিয়ে চাকরানীর মতো বাড়ির সব কাজ করায়, বিনিময়ে পেট ভরে খেতেও দেয় না। মাহিরা খুবই কষ্টে দিন পার করতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে গেল। এভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে একবার গ্রামের মধ্যে ঘোষণাকারী ঘোষণা করলো, শোনো শোনো, গ্রামের সব বিবাহের উপযুক্ত মেয়েরা, আগামী সপ্তাহে রাজমহলে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করা হলো। আগামী সপ্তাহে রাজ সম্রাট আসবেন আর বিবাহ উপযুক্ত মেয়েদের মধ্যে থেকে যে কোনো একজনকে তার জীবন সঙ্গী হিসাবে বাছাই করে নেবেন। বিয়ের উপযুক্ত সকল মেয়েদেরকে সামনের সভায় রাজ দরবারে যাওয়ার জন্য অনুরোধ করা হইল। এই ঘোষণা শোনার পরে সব মেয়েরাই খুবই খুশি হলো। রূপাও এই সংবাদ শোনার পরে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, ওই রাজসভায় আমিও যেতে চাই। আমার আশা আমি জিতবো, রাজ সম্রাট আমাকে বিয়ে করবে। হ্যাঁ মামুনি, এটা তো অনেক ভালো কথা। আমার মামুনিকে আমি এত সুন্দর করে সাজাবো যে রাজ সম্রাটের চোখ তোমার দিক থেকে অন্য কারো দিকে ফিরবে না। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। শপিং করতে হবে অনেক কিছু, আর পার্লারে যেতে হবে তো, চলো। পাশেই দাঁড়িয়ে মাহিরা কাজ করছিল আর তাদের সব কথা শুনছিল। মাহিরা মনে মনে খুবই চাইছিল যে এই রাজ দরবারে সেও উপস্থিত হবে, কিন্তু সৎমা ও সৎ বোনের ভয়ে সে কিছুই মুখ ফুটে বলতে পারল না। এদিকে রূপা রাজ দরবারে যাওয়ার জন্য প্রতিদিন নতুন নতুন সাজছিল আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল যে কোন সাজে তাকে বেশি সুন্দর লাগে। আমি সবচেয়ে সুন্দরী, আমাকে রাজ সম্রাট পছন্দ করে বিয়ে করবে। অবশেষে সেদিন চলে আসলো। খুব সকালে ঘুম থেকে উঠে রূপা চিৎকার করে মাহিরাকে ডাকতে আরম্ভ করলো। রূপার চিৎকারের আওয়াজ শুনে মাহিরার ঘুম ভাঙলো। মাহিরা চোখ মুছতে মুছতে দৌড়ে রূপার কাছে আসলো। তখন রূপা তাকে বলল, তাড়াতাড়ি আমার ছেলে ঠিক করো আর জামা কাপড় সব আমার হাতের কাছে এনে দাও। আমি সাজবো, আমাকে হেল্প করো। আমি চাই না যে কোনো রকমের কমতি থাকুক, কারণ এই রাজসভায় আমি জিতবো, আমাকে বিয়ে করবে রাজ সম্রাট। সকাল থেকে রেডি হতে হতে দুপুরের আগে রূপা ফাইনালি তৈরি হয়ে গেল রাজসভায় যাওয়ার জন্য। আরে ওয়াও, আমার মেয়ে রূপাকে তো দেখতে একেবারে আকাশের পরীর মতো লাগছে। হে খোদা, আমার মেয়েকে খারাপ মানুষদের চোখ থেকে বাঁচিয়ে রেখো। সোনা পাখি মামনি আমার। তখন মাহিরা ভয়ে ভয়ে তার সৎ মায়ের কাছে আসলো আর বলল, মা, আমি কি রাজসভায় যেতে পারি? ঘোষণাকারী তো বিয়ের উপযুক্ত সব মেয়েদেরকেই যেতে বলেছে। মাহিরার কথা শুনে সুনিতা ও রূপা জোরে জোরে হাসতে আরম্ভ করলো। নিজের চেহারা দেখেছিস কি বিশ্রী? ফর্সা হলে হবে কি? তোকে কি রাজকুমার পছন্দ করবে? রাজ সম্রাট তাই জন্য রাজকুমারী চাই, কোনো চাকরানি নয়। আরে মামুনি, তুমি কেন চাকরানির সঙ্গে কথা বলে সময় নষ্ট করছো? দেরি হয়ে যাবে তো। আরে চাকরানি শোন, আমরা আসার আগে বাড়ির সব কাজ যেন শেষ হয়ে থাকে। এ কথা বলে দুষ্ট মা ও বেটি সেখান থেকে চলে গেল রাজসভায়।
হে খোদা, আর সব মেয়েরা রাজসভা যাচ্ছে, আমি যেতে পারলাম না। যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমি আজ যেতে পারতাম। মাহিরা তার মা বাবাকে স্মরণ করে খুবই কান্না করছিল। ঠিক সেই সময় ঘরে আলো প্রকট হয়ে গেল, আর মাহিরা আলোর প্রাচুর্যতার কারণে চোখ বন্ধ করলো। ঠিক তখনই আলোর ভেতর থেকে খুবই সুন্দর একটা পরী প্রকট হয়ে গেল আর বলল, মাহিরা, তুমি কান্না করো না, তোমাকে সাহায্য করার জন্য আমি চলে এসেছি। তুমিও ওই রাজসভায় যাবে, রাজকুমার তোমাকেই পছন্দ করে বিয়ে করবে। এ কি পরি, আপনি এখানে? আর এটা কি করে সম্ভব? আমি কি করে রাজসভায় যাব? আমার তো ভালো জামা কাপড় নেই, চিন্তা করো না মাহিরা, আমি তোমাকে হেল্প করব। এ কথা বলে পরি তার জাদুর লাঠি ঘুরালো। সঙ্গে সঙ্গে মাহিরা দেখতে একেবারে রাজকুমারীর সাজে সজ্জিত হয়ে গেল। খুবই দামি সুন্দর ফ্রক সে পরেছিল, আর তার পায়ে ছিল চমকদার জুতা। বেটা মাহিরা, এখন তুমি একেবারে রেডি, যাও রাজসভায় যাও। কিন্তু একটি কথা মনে রাখবে, রাত 12টা পর্যন্ত তুমি এই সাজে থাকতে পারবে। যখনই রাত 12টা পেরিয়ে যাবে তখনই তুমি আগের রূপে চলে আসবে। এরপর মাহিরা পরীকে ধন্যবাদ জানিয়ে রাজসভায় গেল। রাজসভায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব মানুষ অপলক চোখে মাহিরার দিকে তাকিয়েছিল, কারণ মাহিরার মতো সুন্দরী ও ড্রেস আপ পরে সেখানকার কেউ আসেনি। প্রথম দেখাতে রাজকুমার মাহিরাকে পছন্দ করে ফেলল। সে মাহিরাকে দেখে মুগ্ধ হয়ে গেল। এরপর রাজকুমার নিজেই স্টেজ থেকে নেমে এসে মাহিরার সঙ্গে নৃত্য করার জন্য তাকে প্রস্তাব দিল। মাহিরা প্রচণ্ড খুশি হয়ে গেল। এরপর মাহিরা রাজকুমারের সঙ্গে স্টেজে উঠে সবার সামনে ডান্স করতে লাগলো। মাহিরার এই পরিবর্তিত রূপ দেখে তার সৎমা ও সৎ বোনও টের পেল না যে এটাই মাহিরা। তবে হঠাৎ করে মাহিরার দৃষ্টি পড়ল দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে। তখন তার মনে হয়ে গেল সেই পরীর কথা। পরি তো বলেছিল রাত 12টা বাজলেই আমি আবারও ছেঁড়া ফাটা কাপড়ে আবার আগের রূপে ফিরে আসবো। 12টা বাজতে, ও মাই গড, আর অল্প সময় বাকি। না না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। এরপর মাহিরা সেই সভা ও পার্টি ছেড়ে দৌড়ে সেখান থেকে চলে যেতে লাগলো। পিছন থেকে রাজকুমার অনেক জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু মাহিরা কোনো কথাই শুনল না। তবে দৌড়াতে গিয়ে মাহিরার পায়ে থেকে একবার ছিন্ডিল পড়ে গিয়েছিল রাজমহলে। পেছনে দৌড়াচ্ছিল রাজকুমার। রাজকুমার মাহিরার স্যান্ডেল পেয়ে গেল, কিন্তু মাহিরার নাগাল পেল না। দৌড়ে মাহিরা বাসায় চলে আসলো। সেই বাসায় আসার পরে সব সময় রাজকুমারকে নিয়ে কল্পনা জল্পনা করতে শুরু করলো। আর জীবনেও রাজকুমারের সঙ্গে দেখা হবে কিনা জানি না। খামাখা এসব ভেবে সময় নষ্ট করার কি দরকার? উনি হলেন রাজকুমার আর আমি হলাম একজন চাকরানী। আর রাজকুমার আমাকে পেছন থেকে কতই না ডাকলো। আমি সাড়া দিয়ে কি করতাম? যদি উনি দেখে ফেলতেন আমার এই পোশাক আশাকে যে আমি একজন রাজকুমারী নয়, আমি হলাম চাকরানী, তাহলে তো উনি কখনোই আমাকে নিজের করে নিতে চাইতেন না। এসব বলে মাহিরা নিজের মনকে সান্ত্বনা দিল। সকাল থেকে উঠে আবারও সে তার নিজের কাজে লেগে গেল। ওদিকে রাজকুমার মাহিরার পায়ের স্যান্ডেল নিয়ে সারা রাত চিন্তায় পড়ে রইল। সকালে উঠে সৈনিকদের পাঠিয়ে দিল ওই স্যান্ডেলের মাপে মেয়ের খোঁজে। সৈনিকরা খুঁজতে আরম্ভ করলো যে এই লাল স্যান্ডেলওয়ালা মেয়েকে, এটা কার পায়ের স্যান্ডেল। খুঁজতে খুঁজতে সৈনিকরা একসময় সুনিতার বাসায় চলে আসলো। আসুন আসুন সৈনিক মশাই, এই স্যান্ডেল তো আমার মেয়ে রূপার। আমি তো রূপার জন্য এটা কিনে দিয়েছিলাম। এরপর ওই স্যান্ডেল রূপাকে পরতে দেওয়া হলো, কিন্তু কিছুতেই রূপার পায়ে ঠিক হলো না। এরপরেও রূপা বানিয়ে মিথ্যে বলতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, এই স্যান্ডেল আমার পায়ে কতটা সুন্দর লাগছে। এই মেয়ে, তুমি কেন বাড়িয়ে মিথ্যে কথা বলছো? এই স্যান্ডেল তো মোটেও তোমার পায়ে হচ্ছে না। তোমার পা থেকে স্যান্ডেলটা অনেক বড়। এ কথা বলে সৈনিকরা স্যান্ডেল হাতে চলে যেতে লাগলো। তখনই তাদের চোখ পড়লো গোয়ালে কাজ করনেওয়ালা মাহিরার দিকে। তারা মাহিরার কাছে আসলো আর স্যান্ডেলটা পরিয়ে দেখাতে বলল। আরে সৈনিকজি, এ কি? আমার মতো গরিব মেয়ে মানুষ এইরকম স্যান্ডেল তো স্বপ্নেও দেখেনি। আর বাস্তবে আমি কোথায় পাবো এমন স্যান্ডেল? এই মেয়ে, চুপ করো। এই রাজ্যের রাজার আদেশ, এই স্যান্ডেল যেন এই রাজ্যের প্রত্যেকটি মেয়েকে পরিয়ে দেখায় যে কার পায়ে আসে। এটা আমাদের রাজ্যের হুকুম। আমাদেরকে বেশি কিছু শেখাতে এসো না।
এরপর মাহিরা যখনই স্যান্ডেলটি পায়ে পড়ল, সঙ্গে সঙ্গে তার পায়ে একেবারে খাপের খাপ মিলে গেল। তার মানে এই লাল স্যান্ডেল তোমার? জি হ্যাঁ, এই স্যান্ডেল পরে আমি গিয়েছিলাম সেদিন, আমার স্যান্ডেল এটা। এরপর সৈনিকরা মাহিরাকে সঙ্গে করে রাজ দরবারে রাজার কাছে নিয়ে গেল। এই মেয়ে, তুমি কি সেদিন রাতে আমার সঙ্গে ডান্স করেছিলে? আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিলে তুমি। তোমাকে আমি কত ডেকেছি পেছন থেকে, কিন্তু আমার কথা কেন শোনোনি তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? রাজকুমারের এরকম প্রস্তাবে মাহিরা খুবই লজ্জা পেয়ে গেল। মাহিরা মুচকি হেসে হ্যাঁ করে দিল। এরপর সেই দিনই অনেক ধুমধাম করে রাজ দরবারে রাজ সম্রাটের সঙ্গে মাহিরার বিয়ে হয়ে গেল। এই সংবাদ সুনিতা ও রূপা শোনার পরে তারা শুধু হিংসায় চলতে লাগলো, কিন্তু কিচ্ছু করার উপায় ছিল না। বিয়ের পরে মাহিরা রাজ দরবারে রাজকুমারীর সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।